আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা থাকছে লিড জেনারেশন এবং ডাটা রিসার্চ, যেটা আজকে আমাদের ক্লাসের মূল আলোচনা। এখানে আমরা জানার চেষ্টা করব লিড কি, লিড জেনারেশন কি, লিড জেনারেশন কত প্রকার, কি কি কিভাবে করতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো, আর এটা ডাটা রিসার্চ আলটিমেটলি হইলো কিভাবে। পাশাপাশি আমরা জানার চেষ্টা করব ফাইল কনভার্সন এবং প্রফেশনাল যে টাইপিং এর যে ব্যাপারগুলো আছে, এগুলো আসলে কিভাবে কেমনে করে ইত্যাদি বিষয় আশয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে। আচ্ছা, তো আমরা আমাদের লিড জেনারেশনে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিই। আচ্ছা, তো দেখেন এখানে আমরা জানার চেষ্টা করব লিড। লিড কি? লিড হচ্ছে ইনফরমেশন। লিড হচ্ছে ইনফরমেশন। লিড অর্থ আমরা অনেকেই জানি কর্তৃত্ব, কর্তৃপক্ষ, বা দেখা যাচ্ছে পরিচালনা করা ইত্যাদি আরো অনেক ধরনের অর্থই আসে লিড, লিডিং এর থেকে। বাট লিড বলতে আমরা বুঝবো ইনফরমেশন। লিড হচ্ছে আমাদের জন্য এক একটা ইনফরমেশন। ওকে। এখন এই লিড দুই রকম হয়। লিড হতে পারে, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, লিড হতে পারে একটা কোম্পানি, লিড হতে পারে একজন পার্সন। অর্থাৎ লিড বা ইনফরমেশন হতে পারে একটা কোম্পানি সম্পর্কিত, ইনফরমেশন হতে পারে একজন ব্যক্তি সম্পর্কিত। ঠিক আছে? যেমন এখানে আমি কোন একজন ব্যক্তির তথ্য নিলাম, যেমন মিস্টার মাহিম আরাফাত। ওকে, এটা হচ্ছে এনার নাম, এনার ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, এডুকেশন অ্যান্ড এটসেট্রা। তো একজন ব্যক্তির যত তথ্য থাকে, আমি একটু এটা নিয়ে নিই। হ্যাঁ, একজন ব্যক্তি সম্পর্কিত যতগুলো তথ্য থাকে, এই সকল তথ্য মিলে একজন ব্যক্তি হচ্ছে একটা লিড। তো সেই জায়গা থেকে একটা লিড হতে পারে একজন ব্যক্তি, অথবা একজন একটা কোম্পানি হতে পারে একটা লিড। যেমন আমি এখানে যদি লিখে সার্চ করি গুগল, গুগল, হ্যাঁ, গুগলের ওয়েবসাইট, গুগলের হেডকোয়ার্টার, এটার ফাউন্ডেড কত সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে এটার লিঙ্কডইন সাইট এবং সি এর আরো যত সকল তথ্য আছে, এই সকল তথ্য নিয়ে গুগল অর্থাৎ একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা লিড। অর্থাৎ এখানে লিড হচ্ছে কোন একজন ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান, আর একজন ব্যক্তি তার অধীনে থাকা সকল ইনফরমেশন নিয়ে হচ্ছে একটা লিড। অর্থাৎ একজন ব্যক্তি হচ্ছে একটা লিড, আর ব্যক্তিকে তখনই আমরা লিড বলছি যখন তার কাছে থাকা যে ইনফরমেশন গুলো সেগুলো আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলছে। অর্থাৎ আমার ক্লায়েন্ট বলছে একজন ব্যক্তিকে খুঁজে দাও যে ব্যক্তির বাবার নাম, মায়ের নাম, জাতীয়তা, রক্তের গ্রুপ এবং এডুকেশন আছে। এখন আমি অনেক ব্যক্তিদের খুঁজে পেলাম, হ্যাঁ, যাদের বাবার নাম, মায়ের নাম আছে, ন্যাশনালিটি আছে, কিন্তু ব্লাড গ্রুপ নিশ্চিত নয়, এডুকেশন ঠিক নাই। তাইলে তো তাদেরকে নিতে পারবো না। তো ক্লায়েন্টের বা কোনো ব্যক্তির চাহিদা অনুযায়ী যোগ্য তথ্যই হচ্ছে লিড। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, লিড হচ্ছে এখানে আমাদের মেইন টার্ম। তো লিড হতে পারে একজন ব্যক্তি, লিড হতে পারে একজন কোম্পানি, একটা কোম্পানি। ঠিক আছে? তো একজন ব্যক্তি, তার থাকা যত সকল তথ্য আছে ওই সকল তথ্য নিয়ে একজন ব্যক্তি হচ্ছে
একটা লিড। একইভাবে একটা ওয়েবসাইটের থাকা সকল তথ্য নিয়ে একটা ওয়েবসাইট হচ্ছে একটা লিড। তো লিড কি আমরা বুঝতে পেরেছি? লিড হচ্ছে একজন ব্যক্তি এবং একটা কোম্পানি, এবং ইনফরমেশন হচ্ছে ওই ব্যক্তির সকল তথ্য, আর ওই কোম্পানির সকল তথ্য হচ্ছে লিড এখানে, ইনফরমেশন। সবাই কি বুঝতে পারলেন এখানে লিড কি এবং ইনফরমেশনটা কি? আমি চ্যাট সেকশন ওপেন রেখেছি। আচ্ছা, এবার একটু দেখি, এখানে আরো দুটো টার্ম আছে, সেটা হচ্ছে লিড জেনারেশন এবং কালেকশন। হ্যাঁ, আমরা একটু এটা দেখার চেষ্টা করি লিঙ্কডইন। এবার এখানে আমরা দেখবো হচ্ছে লিড কালেকশন অ্যান্ড জেনারেশন। তো এখন লিড কালেকশন এবং জেনারেশনটা কি একটু বুঝি। লিড কালেকশন হচ্ছে তথ্য সংগ্রহ করা, লিড জেনারেশনটা হচ্ছে তথ্য উৎপাদন করা। এখন এই জেনারেশন কি এবং কালেকশনটা কি দেখেন, এখানে যদি আমি একটু ড্র করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে ধরেন একজন ব্যক্তি, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ইনি কাজ দেন আমাকে, ইনি কাজ দেন আমাকে, এবং এখানে আমার কাছে আছে একটা টিম। ব্যাস। তো এখন এই যে যে ক্লায়েন্ট আছে আমাদের, এই ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয় তখন আমরা কি করি? আমরা কি অন্যদেরকে দিয়ে করাই নাকি সেই কাজটা নিজে সংগ্রহ করি বলেন তো? যেমন পঞ্চম ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে একটা কাজ করিয়েছিলাম, ওটাও লিড জেনারেশনেরই কাজ ছিল। এখন ওই কাজটা যখন হোমওয়ার্ক দেই তখন আমি আপনাদেরকে দিয়ে করিয়েছি নাকি আপনারা দেখেছেন যে আমি নিজে নিজে করে নিয়েছি নিজের কাজ? ব্যাপারটা এরকম হয়েছে না? আমি আপনাদেরকে দিয়ে করিয়েছি, তাই না? আর যখন আমি আপনাদেরকে কাজ দিয়েছি তখন আপনারা কি নিজেরা সংগ্রহ করেছেন না অন্যকে দিয়ে সংগ্রহ করিয়েছেন বলেন তো? জি, চ্যাট সেকশনে রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, এটা আপনারা নিজেরা সংগ্রহ করেছেন, এটা অন্যকে দিয়ে সংগ্রহ করার নাই। তো এই জায়গা থেকেই মূলত যে তথ্যটা আমরা নিজেরা সংগ্রহ করি সেটা হচ্ছে আমাদের জন্য কালেকশন, আর যেটা আমাদেরকে দিয়ে কেউ সংগ্রহ করাচ্ছে সেটা তার জন্য হচ্ছে জেনারেশন। কারণ তার জন্য তথ্য উৎপাদিত হচ্ছে আমার কাছে, সে নিজে সংগ্রহ করছে না। ঠিক আছে? একইভাবে আমাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ করতে দেয় এবং সেই কাজটা আমি নিজে না করে আমার টিমের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, তখন কি হইলো? তখন ওই কাজটা আমি করছি না, ওই কাজটা আমার জন্য উৎপাদিত হচ্ছে কোথায়? জেনারেশন হচ্ছে কোথায়? আমার টিমের কাছে। আর আমার টিম হচ্ছে এখানে কি করছে? ডাটাগুলো কালেক্ট করছে। তাইলে যে তথ্যগুলো নিজে সংগ্রহ করে সে তার কাছে এটা হচ্ছে কি কালেকশন। আর যেখানে তথ্যগুলো উৎপাদিত হয় কারোর জন্য সেটা হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? কালেকশন হচ্ছে নিজে সংগ্রহ করা, জেনারেশন হচ্ছে অন্যকে দিয়ে সংগ্রহ করানো। আলটিমেটলি কাজটা একই। তো এখানে যখন ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করাচ্ছে তখন আমি করছি কি লিড কালেক্ট করছি, আর ওর জন্য কি হচ্ছে জেনারেট হচ্ছে লিড, তাই না? তো এই হচ্ছে দুটো টার্ম, আর আলটিমেটলি লিড জেনারেশন বা কালেকশন দুটোর কাজই হচ্ছে কি তথ্য সংগ্রহ করা। সেটা হচ্ছে জেনারেশন হলো কারোর মাধ্যমে সংগ্রহ করিয়ে নেওয়া, আর কালেকশন হচ্ছে নিজে সংগ্রহ করা। বুঝতে পারলেন? পার্থক্যটা বুঝতে পারলেন লিড কালেকশন এবং জেনারেশনটা? আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে লিড কালেকশন বা জেনারেশন এটা আসলে কত প্রকার। লিড জেনারেশন এটা মূলত দুই প্রকার। হ্যাঁ, কিরকম? একটা হচ্ছে B2B, আর একটা হচ্ছে B2C। ঠিক আছে? B2Bটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2Cটা হচ্ছে
বিজনেস টু কাস্টমার, কনজিউমার, ক্লায়েন্ট। তো এখানে বি টু বিটা হচ্ছে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে, তখন এটাকে বলা হয় বি টু বি লিড জেনারেশন। আর যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য কোনো ব্যক্তি বা তাদের গ্রাহক বা গ্রহীতাদের তথ্য সংগ্রহ করে, তখন তাকে বলা হয় বিজনেস টু কাস্টমার, বিজনেস টু ক্লায়েন্ট বা বিজনেস টু কনজিউমার লিড জেনারেশন। বুঝতে পারলেন? তো বি টু বি বি টু বি লিড জেনারেশনের মধ্যে কি করা হয়? বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়। আর বি টু সি তে কি করা হয়? বি টু সি তে হচ্ছে বিভিন্ন ধরনের বি টু সি তে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়। বুঝতে পারলেন সবাই? চ্যাট সেকশনে রেসপন্স করতে হবে কিন্তু। জি, রেসপন্স করবেন প্লিজ। বুঝতে পেরেছেন কিনা বি টু সি এবং বি টু বি? আমরা পঞ্চম ক্লাসে যে কাজটি করেছিলাম সেখানে আমরা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছিলাম। আর এই ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াটা ছিল হচ্ছে বি টু সি। এবং আজকে আমাদের যে কাজ সেটা হচ্ছে ডাটা রিসার্চ। এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা। ঠিক আছে? তো এটা হবে হচ্ছে বি টু বি। আজকের যে কাজটা আমরা দেখবো এটা হচ্ছে বি টু বি। ওকে, আচ্ছা। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসের মূল আলোচনার দিকে। তার আগে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞেস করব যে আমরা এতক্ষণ যে কথা বললাম, লিড কি, লিড কয় ধরনের, তারপরে এখানে লিড জেনারেশন কি, কালেকশন কি, বি টু বি, বি টু সি, এগুলো বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার যে প্র্যাকটিক্যাল ডাটা রিসার্চ। ডাটা রিসার্চে আমরা দেখার চেষ্টা করব এই বি টু বি বা বি টু সি লিড জেনারেশনের মধ্যে। আজকে আমরা দেখছি বি টু বি। এখন এই বি টু বি তে আসলে ক্লায়েন্টদের যে চাহিদা, তথ্যের চাহিদা, এই চাহিদাটা কিরকম হয় সেটাই একটু জানার চেষ্টা করব আমরা। ঠিক আছে? তো এখানে একজন ক্লায়েন্ট, এনার নাম হচ্ছে ডেভিড মিলার। তো ইনি জিজ্ঞেস করছেন, ইনি চাচ্ছেন তথ্য সংগ্রহের জায়গা থেকে যে, হাই, আই এম লুকিং ফর সামওয়ান টু হেল্প মি উইথ ডাটা রিসার্চ প্রজেক্ট। আমার কিছু ডাটা রিসার্চ প্রজেক্টে সাহায্যের জন্য একজন লাগবে, একজন লোক লাগবে। আই নিড আ লিস্ট অফ ইনফরমেশন অন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ। আই নিড আ লিস্ট অফ ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। ওনার হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানির তথ্য লাগবে, ক্যালিফোর্নিয়া থেকে একটা তালিকা লাগবে। হ্যাঁ, উইথ দি ফলোয়িং ডিটেলস ইন অ্যান এক্সেল শিট। উল্লেখিত, নিম্ন উল্লেখিত তথ্যগুলো ওনার একটা এক্সেল শিটে লাগবে। কি কি লাগবে? এই টেকনোলজি কোম্পানির, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি কোম্পানির তথ্য, ইনফরমেশন আইটি কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানির তথ্য লাগবে ক্যালিফোর্নিয়া থেকে। ওনাদের লাগবে হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ইমেল, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, হ্যাঁ, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এই তথ্যগুলো লাগবে। ওনার বাজেট হচ্ছে 20 থেকে ওনার বাজেট হচ্ছে $30। মাই বাজেট ইজ $30 ফর 200 লিডস। ওনার 200টা ইনফরমেশন লাগবে। আর ওনার এখানে হচ্ছে $30 হচ্ছে ওনার বাজেট। এরপরে বলতেছে, ক্যান ইউ হ্যান্ডেল দিস প্রজেক্ট? তুমি কি এই প্রজেক্টে কাজ করতে পারবা? এরপরে আমি ওনাকে বললাম, হ্যালো ডেভিড, থ্যাংক ইউ ফর রিচিং আউট। আমাকে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, বা আমার পর্যন্ত পৌঁছানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, ইয়েস, আই ক্যান হেল্প ইউ কালেক্টিং হাই কোয়ালিটি ভেরিফাইড ডাটা অফ ফর আইটি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে আইটি কোম্পানির তথ্য আমি তোমাকে দিতে পারবো, সমস্যা নাই, ভেরিফাইডই দিতে পারবো। Here are here is what I will provide. I'll provide. Here is what I will provide. যে এই যে হচ্ছে আমি কি কি তোমাকে প্রোভাইড করব। উনি যা যা চাইছে সেগুলো আমি এখানে দিয়ে দিছি, যে 200টা লিড দিব, কোম্পানির নেম এবং এই যে যা যা চেয়েছে সবগুলো দিব, ক্লিন অর্গানাইজড অ্যাকুরেট ডাটা দিব। অর্থাৎ এই তথ্যগুলো যে শুধু সংগ্রহ করব দিয়ে দিব এমন না, এগুলো ক্লিন করব, অর্গানাইজ করব, তারপরে দিব। তারপরে ডেলিভারি টাইম থাকবে হচ্ছে 3 দিন। 3 দিনের মধ্যে ডেলিভারি দিব আমি। প্রাইস হচ্ছে $30 অ্যাজ পার ইউর বাজেট। আপনার বাজেট অনুযায়ী আমি $30 দিব। হ্যাঁ, টু গেট স্টার্ট আই জাস্ট নিড এনি স্পেসিফিক সিটি অর অরিজিন সিটি অর রিজিয়ন ইন ক্যালিফোর্নিয়ার কি কোনো সুনির্দিষ্ট জায়গা থেকে আপনি কোনো তথ্য চাচ্ছেন? অর স্টেট ওয়াইড ইজ ফাইন, যে স্টেটের যে কোনো জায়গা থেকে দিব আমি।
তারপর আমি আরো প্রশ্ন করেছিলাম এখানে যে এনি কোম্পানি সাইজ প্রেফারেন্স, যে কোনো কোম্পানি সাইজ প্রেফারেন্স আছে কিনা, যে বড়, স্মল, মিডিয়াম, লার্জ, যে বড়, মাঝারি, ছোট, কোন ধরনের কোম্পানি আমি দিব। তারপরে এখানে ওনাকে আরো জিজ্ঞেস করেছিলাম ইওর প্রিফার্ড ফরম্যাট, আপনি কোন ধরনের ফরম্যাটে তথ্যটা চাচ্ছেন, এক্সেলে চাচ্ছেন নাকি গুগল শিটে চাচ্ছেন। ওয়ান্স কনফার্মড আই উইল বিগিন রাইট অ্যাওয়ে, এটা একটু নিশ্চিত করে বলেন, আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। তো ক্লায়েন্ট বলছে পারফেক্ট, লেটস গো উইথ স্টেট ওয়াইড ক্যালিফোর্নিয়া, যে ক্যালিফোর্নিয়ার যে কোনো জায়গা থেকে, এই যে বলছে স্টেট ওয়াইড, যে কোনো জায়গা থেকে দাও। নো স্পেসিফিক সাইজ, ছোট বড় কোম্পানি যেরকম হয় হোক, সমস্যা নাই। এনি আইটি কোম্পানিজ আর ফাইন, যে কোনো আইটি কোম্পানি হলেই হবে। এক্সেল ফরম্যাটে উনি দিতে দিতে বলছে, এক্সেল ফরম্যাট ওয়ার্কস বেস্ট ফর মি। আই অ্যাগ্রি উইথ $30 বাজেট, 20 কি এখানে, I agree with the 30 budget, $30 budget for 200 leads. Go ahead and send me offers so we can start. সামনে আগাও এবং আমাকে অফার দাও, আমরা যেন কাজ শুরু করতে পারি, হ্যাঁ। তারপরে এই যে এখানে আমি তাকে বলছি থ্যাংক ইউ ডেভিড, আইল নোটেড, আই হ্যাভ নোটেড এভরিথিং, যে আমি নোট করে ফেলছি তোমার কি কি লাগবে। 200টা ভেরিফাইড আইটি কোম্পানিজ অ্যাক্রস ক্যালিফোর্নিয়া, এক্সেল শিটে লাগবে $30, ডেলিভারি টাইম 3 দিন। এটা হচ্ছে অফার করছিলাম আমি, তো ওই অফারে আর কি এটা লিখে দাও যে ডাটা কি কি লাগবে এগুলো দিছি। আল সেন্ড ইউ আ কাস্টম অফার, এরপর আমরা হচ্ছে কাস্টম অফার তৈরি করে দিয়েছিলাম। তো কাস্টম অফার তৈরি করা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা থাকবে, যে কিভাবে কাস্টম অফার দিতে হয়, কিভাবে ডেলিভার করতে হয় প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো নিয়ে কথা থাকবে। যাই হোক, তো এই হচ্ছে কাজ। আমরা একটু শুরুতে আর একটু বোঝার চেষ্টা করি। আমাদের ক্লায়েন্ট চেয়েছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ক্যালিফোর্নিয়া থেকে, ইনফরমেশন টেকনোলজি কোম্পানির তথ্য চাইছে। কি কি তথ্য? ওই কোম্পানির নাম লাগবে, ইমেইল, ওয়েবসাইট, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, আর সোশ্যাল মিডিয়া বলতে এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক থাকতে হবে, এরকম চাইছে। ঠিক আছে, যদি থাকে ভালো, না থাকলে তো নাই, কারণ আইটি কোম্পানির কিছু কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রামের তথ্য থাকে। ঠিক আছে, তো থাকলে উনি চেয়েছেন। তো এই হচ্ছে আমাদের কোম্পানির রিকোয়ারমেন্ট, কাজ। আপনারা কি বুঝতে পারছেন এখানে কি চাইছে ক্লায়েন্ট? চ্যাট সেকশনে জানাবেন। আচ্ছা, ওকে, তো আমরা এবার প্র্যাকটিক্যালে চলে যাব। তো প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমরা এক্সেল, এবার এর আগের বার আমরা কাজ করেছিলাম গুগল শিটে, এবার করছি এক্সেলে। দেখেন এক্সেলেও আমরা একইভাবে সাজিয়ে নিয়েছি যাতে সময় নষ্ট না হয়। সিরিয়াল দিয়েছি গুগল শিটের মতো, আমরা এর আগে করেছিলাম কাজ। তারপর কোম্পানির নাম, ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছুর জন্য একটা আলাদা আলাদা ছক তৈরি করে নিয়েছি আমি, হ্যাঁ। এটা আপনারাও তৈরি করে নেবেন। এবার আমি হচ্ছে এই তথ্যগুলো সংগ্রহ করব কোথা থেকে। এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য খুব সহজ। ক্লায়েন্ট কি চাইছে সেটা হচ্ছে আমি এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া, এইটুকু জাস্ট কপি করে নিব, ক্লায়েন্টের কথার মধ্যেই উত্তর। এটুকু কপি করে নিলাম। কপি করে এবার চলে যাচ্ছে গুগলে। গুগলে যাওয়ার পর আমি এখানে গুগলে গিয়ে এই সার্চ করে দিচ্ছি। এই যে সার্চ করলাম ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। পঞ্চম ক্লাসের সূত্র অনুযায়ী যখন আমি সার্চ করলাম, তাইলে এই ইনফরমেশন টেকনোলজি কোম্পানির তথ্য কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে এই যে চলে আসছে, 15 বেস্ট ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া। এই যে আরেকটা আছে, এই যে অনেকগুলো আছে, অনেকগুলো থাকার পাশাপাশি এই যে 100টার একটা লিস্ট আছে। ঠিক আছে, এরকম 20টার লিস্ট, এরকম অনেক তথ্য আছে। কিন্তু এখানে অনেক তথ্য রিপিট হওয়ার সম্ভাবনা আছে। রিপিট কি? বাইরে একটা তথ্য আছে, সেই তথ্য এই 15টা লিস্টের মধ্যে থাকতে পারে। তারপরে এখানে যে তথ্য আছে সেগুলো আবার এই 100টার লিস্টের মধ্যে থাকতে পারে। তারপরে আবার এখানে উইকিপিডিয়ার মধ্যে এই লিস্ট থাকতে পারে, এই 20টার মধ্যে ওই লিস্টে ওই সেম কোম্পানি থাকতে পারে। তো এই রিপিটেড ইনফরমেশন যেন আমরা কালেক্ট করে না ফেলি, এই জন্য আমরা যাব হচ্ছে গুগলে সার্চ করার পর চলে যাব গুগল ম্যাপস, এই যে ম্যাপস এর মধ্যে চলে যাব। মোবাইলের ক্ষেত্রেও সেম নিয়ম, আপনারা গুগল ম্যাপস এর মধ্যে চলে যাবেন, কিন্তু গুগল ম্যাপ অ্যাপ আনইনস্টল করে রাখবেন, এটা ইনস্টল করে রাখবেন না, হ্যাঁ। তো ম্যাপের মধ্যে চলে গেলাম, আপনারা ম্যাপের মধ্যে চলে যাবেন। ম্যাপের মধ্যে গেলে এখান থেকে দেখতে পাবেন এই যে
গুগল ম্যাপে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ ইন ক্যালিফোর্নিয়া, এই যে জাস্ট লিখে সার্চ করছি। এখানে আপনি সরাসরি এসেও সার্চ করতে পারেন, সার্চ করলে দেখবেন এখানে কিন্তু অনেক তথ্য আছে, অনেক তথ্য। আমি যদি নিচের দিকে আসতে থাকি আপনারা দেখতে পারবেন অনেক তথ্য, অনেক অনেক অনেক। এই যে নিচের দিকে আমি আসলে একটা পর্যায়ে দেখবেন অনেক তথ্য চলে আসছে। আমার ক্লায়েন্ট 30টা চাইছে, 30টার বেশি আছে এখানে, অনেক অনেক বেশি আছে। যাই হোক, এ শেষ করা যাবে না। তো এখন আমরা হচ্ছে শুরু থেকে সংগ্রহ করব। এখানে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। আমরা কোন একটা কোম্পানিতে ক্লিক করলাম, এই যে এগুলো হচ্ছে এক একটা কোম্পানি, এই যে এখানে লোকেশন দেওয়া আছে। আমি যদি কোন একটা লোকেশনে ক্লিক করি, ক্লিক করলে সেটা এই যে এখানে চলে আসবে। তো এখন এইটা হচ্ছে এই যে এখানে, এই যে এইটা, ঠিক আছে। তো এখানে 200টার বেশি লিড আছে, হ্যাঁ 200টার বেশি পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো এইখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে চলে আসছে বি স্ট্রাকচার্ড টেকনোলজি গ্রুপ। এই একটা টেকনোলজি গ্রুপ, তারপরে এই যে এখানে আর একটা টেকনোলজি গ্রুপ, এখানে একটা টেকনোলজি গ্রুপ। তো এগুলো থেকে তথ্য সংগ্রহ করতে হবে আমাকে। তো এখানে প্রথমটা থেকে আমি তথ্য সংগ্রহ করি, প্রথমটাতে ক্লিক করলাম। সহজ। ক্লিক করার পর একটু খেয়াল করবেন, আমি আচ্ছা এবার এখান থেকে আমি কপি করব ইনফরমেশন গুলো। এই যে একটা কপি করলাম, এটা হচ্ছে কোম্পানির নাম, কপি। এরপরে কোম্পানির অ্যাড্রেস, এই হচ্ছে কপি করে নিলাম অ্যাড্রেস। তারপরে কোম্পানির এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার কপি করে নিলাম। কোম্পানির ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট কপি করে নিলাম। হ্যাঁ, এবার কোম্পানির কি লাগবে, ইমেইল, ইমেইল লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে। ইমেইল কপি করব কোথা থেকে, এই যে এখানে এই ওয়েবসাইটে চলে যাব। আমি একটু একটু করে রাখি, ওয়েবসাইটে পরে যাই, যতটুকু পেয়েছি ততটুকু এক্সেল আগে রেখে আসি। হ্যাঁ, যেমন আমি এখানে কি 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 পাইলাম, আমি এখানে কোম্পানির নাম পাইলাম, এই যে হচ্ছে কোম্পানির নাম বি স্ট্রাকচার্ড। তারপর কোম্পানির ওয়েবসাইট কোথায়, এখানে কোম্পানির ওয়েবসাইট পেয়ে গেছি। ইমেলটা, ইমেলটা নাই, ইমেল পাওয়ার জন্য আমার ওয়েবসাইটে যাওয়া লাগবে। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার পেয়ে গেছি। এরপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে এই যে, স্ট্রিট অ্যাড্রেসের পরে জিপ কোড কোনটা, জিপ কোড হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে দেখবেন এই যে সিএ, এই যে সিএ ক্যালিফোর্নিয়া 90013 যেটা আছে, এটা হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, জিপ কোড বা পোস্ট কোড একই জিনিস, ঠিক আছে। এবার আমাদের দিতে হবে কি, ইমেইল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুঁজতে হবে। এগুলো খুঁজে বের করার জন্য আমাদের যেতে হবে কোথায়, ওয়েবসাইটে যেতে হবে। তাহলে এবার চলে যাই ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর এবার এখান থেকে আমাদের দেখতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে কন্ট্যাক্টে গেলাম। কন্ট্যাক্টে যাওয়ার পর দেখতে হবে এখানে মেইল আছে কিনা, এই যে সেলস@, এই যে ওনাদের মেইল, এই যেটা কপি করে নিব, কন্ট্রোল C। এখান থেকে যদি না পাই তাহলে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে ফেসবুকে যাওয়া। তো আমরা এখান থেকে, এখানে ফোন নাম্বারও আছে অবশ্য, তো আমরা ফেসবুকে চলে যাবো, এই যে ফেসবুক বা কন্ট্যাক্ট আস, এই ইনফরমেশনে চলে যাব, কন্ট্যাক্ট ইনফরমেশনে। তো কন্ট্যাক্ট আসে গেলেও আমাদের একই জায়গায় নিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাব তাদের ফেসবুকে। ইনস্টাগ্রাম, আচ্ছা লিঙ্কডইন নাই, এই যে ইনস্টাগ্রাম আছে। তো এখানে ফেসবুকে চলে গেলাম আর ইনস্টাগ্রামে চলে গেলাম তাদের। তো ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যাওয়ার পর এখানে তাদের ফেসবুকটা পেয়ে গেলাম, কপি করে নিচ্ছি আমি এখানে ফেসবুক অ্যাড্রেস থেকে, কন্ট্রোল C কপি। আচ্ছা এবার এখান থেকে আমি এই যে তাদের যে সেলস, এই মেইলটা আর ওইখানে যে মেইলটা পাইছিলাম আমি ওয়েবসাইটে, এই মেইলটা সেম। এই যে এই দুটো মেইল কিন্তু এখানে যেটা পেয়েছি আর এখানে যেটা পেয়েছি সেম। এবার তার ইনস্টাগ্রামে যাই, এখানে তাদের ইনস্টাগ্রামের যে লিঙ্কটা পেয়েছি এটা আমি কপি করে নিলাম। এবার চলে যাব কোথায়, এক্সেলে। এক্সেলে চলে আসছি, তার মেইল যেটা পেয়েছি আমি, মেইলটা এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বার ইতিমধ্যে আছে, তার ফেসবুক, এখানে তাদের ফেসবুকটা দিয়ে দিলাম আর ইনস্টাগ্রাম, এই তার ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ব্যাস, এই হলো তথ্য সংগ্রহ প্রক্রিয়া শেষ হইলো। এবার আমি আরো কিছু তথ্য সংগ্রহ নিয়ে আসি, সংগ্রহ করে নিয়ে আসি। তো এগুলো আমি কেটে দিই যেগুলো সংগ্রহ হয়ে গেছে। এবার এটা হলো প্রথমটা করলাম, এবার পরেরটা করি। এ তো খুব দ্রুত করলাম, মানে আস্তে আস্তে করলাম, এবার দ্রুত একটা সংগ্রহ করে ফেলি। এই দ্বিতীয়টা গেলাম, দ্বিতীয়টাতেও আমি এই যে নাম নিচ্ছি কপি করে, এই যে অ্যাড্রেস নিচ্ছি, ফোন নাম্বার নিচ্ছি, আর এই যে ওয়েবসাইটের লিংক নিলাম। এবার ওয়েবসাইটে চলে যাচ্ছি।
ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব। এখানে তো উপরে নাই কন্ট্যাক্ট আস, নিচে দেখি, নিচে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যাবে। এই যে ইমেইল, এই যে তাদের ইমেইল। ঠিক আছে, আমি তাদের মেইলে চলে যাচ্ছি, মেইলটা কপি করে নিলাম, কন্ট্রোল C। এবং তাদের এখানে ফেসবুক পাইলাম কিনা একটু দেখে নিই। ফেসবুক তো পাইলাম না। আমরা কিন্তু ডাটা রিসার্চ করছি, হ্যাঁ। তো তাদের ফেসবুকও খুঁজে বের করতে হবে আমাদের। ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যানেজ আইটি, অ্যাবাউট আস, এই অপশনটা একটু দেখি। আচ্ছা, এখানে নাই, নাকি আছে একটু দেখে নিই। না থাকলে আমাদের পরবর্তী করণীয় হচ্ছে গুগলে গিয়ে সার্চ করা। আর সোশ্যাল মিডিয়া গুলো থাকে হচ্ছে অপশনাল, তো এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো আমি যেহেতু এটা পাইলাম না এখানে, আমি এই এটা সার্চ করব গুগলে। গুগলে সার্চ করে দেখবো এটার কোনো ফেসবুক পাওয়া যায় কিনা। সার্ভিস, বিজনেস, লোগোটার দিকে খেয়াল করতে হবে, হ্যাঁ। এই সেম লোগোতে এদের কোনো ফেসবুক আছে কিনা। এতে লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, টুইটার আছে এখানে। আর এদের ফেসবুক এখানে দেখা যাচ্ছে, দেখি ফেসবুকে এটা আসল ফেসবুক কিনা। আচ্ছা, এইটা ওদের ফেসবুক পেজ, আসল ফেসবুক পেজ। তো এখান থেকে আমরা ফেসবুকটাও কপি করে নিচ্ছি। বাট আমরা তাদের ইনস্টাগ্রাম পেলাম না। ঠিক আছে, তো তাদের এই যে ক্যালিফোর্নিয়া, তাদের ইনস্টাগ্রাম পেলাম না, যেহেতু তাদের ইনস্টাগ্রাম তো আমরা নিতে পারছি না। ব্যাকে চলে আসি। আচ্ছা, তাদের ইনস্টাগ্রাম বাদে প্রায় সবই পেয়ে গেছি। এবার তাহলে আমি এক্সেলে চলে যাচ্ছি। এক্সেলে যাওয়ার পর এখানে তাদের নাম দিয়ে দিলাম, ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। একটু ওয়েবসাইটে আবার যাই। ওয়েবসাইটের হচ্ছে হোম পেজটা আমার নিতে হবে। ইমেইলটা পেয়ে গেলাম, ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটাও পেয়ে গেলাম। এরপর স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে তাদের অ্যাড্রেস, এই যে এখানে নিয়ে নিলাম। এবার অ্যাড্রেসে তাদের যে জিপ কোড, জিপ কোডটা হচ্ছে এই যে CA, এই যে 395864। এটা হচ্ছে তাদের জিপ কোড। পেস্ট করলাম। এবার তাদের ফেসবুকটা এখানে পেস্ট করবো, ফেসবুক। ফেসবুক দিলাম। তাদের ইনস্টাগ্রামটা আমরা পাইনি, তাই এখানে লিখে দেবো নট, নট ফাউন্ড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা? এরপরে তথ্য সংগ্রহ হয়ে গেলে আমরা এই সবটুকু ব্লক করব, যতটুকু তথ্য পেলাম। ব্লক করার পর এই হোম, হোম থেকে, এক্সেলে হোম থেকে আমরা এখানে এই যে ক্লিয়ার যে অপশনটা আছে, ক্লিয়ারে এসে এখানে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করে দিব। ক্লিয়ার ফরম্যাটস ক্লিক করে দিলে দেখবেন এখান থেকে প্রত্যেকটা ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। তারপর এগুলো সব সিলেক্ট করে পুনরায় আপনি এখান থেকে ছক দিয়ে দিতে পারবেন। ব্যাস, এইভাবে হচ্ছে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা কি বুঝতে পারলেন সবাই? আচ্ছা, ছোট ছোট যে ইনফরমেশন গুলো আছে এগুলো মিডিলে, মিডিলে এনে দিলাম, ব্যাস হয়ে গেল। জি, আপনারা কি তথ্য সংগ্রহ করতে পারবেন এরকম? একটু জানাবেন। আচ্ছা, আপনি, আপনার জন্য একটা আচ্ছা, আহ, বাহ, এটা
তাহমিনা জেসমিন, আপনি ক্লাসের শেষে প্রশ্ন করবেন। আচ্ছা, ওকে। তো এটা আমরা দেখে গেলাম, বুঝলাম, সবাইকে ধন্যবাদ। এবার আমি নেক্সট প্রজেক্টে চলে যাচ্ছি। এবার একটু আগে আমরা দেখেছি ডাটা রিসার্চ এবং লিড জেনারেশন, এবার আসবে ফাইল কনভার্সন। ফাইল কনভার্সন কি জিনিস? ফাইল কনভার্সন হচ্ছে কোনো একটি ফাইলকে অপর ফাইলে রূপান্তর করা। এটা কিরকম আমরা যদি একটু দেখি, কিছু স্বনামধন্য সাইটেই যাই। এখানে আমরা কোন একটা সাইটে গেলাম। আচ্ছা দেখেন, আই লাভ পিডিএফ বা স্মল পিডিএফ, এগুলো হচ্ছে কিছু স্বনামধন্য ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার বহুল পরিচিত ফাইল কি বলে, ফাইল কনভার্সনের জন্য। যেমন ছবি থেকে পিডিএফ করা, তারপর ওয়ার্ড থেকে, আমি একটু যদি দেখাই, এই যে এখানে দেখেন, এই যে এখানে ফাইল কনভার্সন, এই যে এখান থেকে যদি দেখি, এই যে ছবি থেকে পিডিএফ করা, ওয়ার্ড থেকে পিডিএফ করা, ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে পিডিএফ করা, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ করা, এক্সেল থেকে পিডিএফ করা, এইচটিএমএল থেকে পিডিএফ, আবার পিডিএফ থেকে আবার এই অ্যাকচুয়াল ফাইলে কনভার্ট করা, পিডিএফ থেকে জেপিজি, পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে পিডিএফ এ ফরম্যাট। তো এই যে ফরম্যাট গুলো কনভার্ট করা পিডিএফ এ, আবার পিডিএফ থেকে আবার অ্যাকচুয়াল ফরম্যাটে কনভার্ট করা, এইটাকে বলা হয় ফাইল কনভার্সন। এই ফাইল কনভার্সনের কাজের মধ্যে এই যে যে কাজগুলো আপনারা দেখছেন, এই কাজগুলো মূলত ক্লায়েন্টরা দিয়ে থাকে। যেমন কোন একটা ফাইল যদি আমি আপনাদেরকে দেখাই, এখন খেয়াল করবেন, আমি যদি একটু দেখাই, ডাউনলোডস এখানে আসি, খেয়াল করবেন, বা ডকুমেন্টস, আচ্ছা দেখেন, বুক ওয়ান, আমি যদি একটা ফাইল দেখাই আপনাদের, এই হচ্ছে ফাইলটা। এখন এই যে যে ফাইল, এটা কিন্তু একটা এক্সেল ফাইল ফরম্যাট, আবার ওয়ার্ডেও কনভার্ট করা যায়। তো এই ফাইলটাকে ক্লায়েন্ট এখন বললো এক্সেলে কনভার্ট করে দিতে, খুব সহজ। আমরা এই অনুযায়ী একটা ছক এক্সেলে কিন্তু তৈরি করে নিতে পারি খুব সহজেই, যেরকম নেম, তারপরে রোল, ঠিক আছে, এভাবে কিন্তু একটা ফাইল তৈরি করে নিতে পারি, খুব সহজ ব্যাপার। কিন্তু আমাদের জন্য এটা কঠিন হবে কখন জানেন? যখন আমাদেরকে এরকম 1000 বা 2000 বা 800 600 ফাইল একসাথে দেওয়া হবে, এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা 3 ঘন্টা, বা একদিন সময় দেওয়া হবে এগুলো কনভার্ট করার জন্য, তখন আমরা হাতে লিখে এরকম একটা তৈরি করে দিতে পারবো না কখনোই। এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, তখন আমাদের ওয়েবসাইটের হেল্প নিতে হয়। কিন্তু আমি এই যে মাত্র যে ওয়েবসাইট দেখালাম, এই ওয়েবসাইটে যদি আপনি এটা করতে চান, যেমন পিডিএফ থেকে এক্সেলে, যে পিডিএফ থেকে এক্সেলে আসলাম, এবং এখান থেকে যদি আমি সিলেক্ট করি ফাইল, এই যে ফাইল সিলেক্ট করি, এবং ফাইল সিলেকশনে গিয়ে যদি আমি ডকুমেন্টসে আসি এবং একাধিক ফাইল কোনোভাবে সিলেক্ট করতে চাই, তখন আমাকে সিলেক্ট করতে দিবে না, অথবা আমাকে বলবে যে একাধিক ফাইল সিলেক্ট করার জন্য প্রিমিয়াম নিতে হবে। ঠিক আছে, যদি আমি আরেকটা ফাইল এখানে অ্যাড করি, ওয়ান মোর ফাইল, এই যে আরেকটা ফাইল অ্যাড, এই একই ফাইলে আরেকটা নিতে যাচ্ছি, ওপেন করলাম, দেখেন আমাকে বলছে আপগ্রেড করো, আপগ্রেড করলে তুমি 10টা একসাথে করতে পারবা, কনভার্ট করতে পারবা। কিন্তু এখানে 10টা কনভার্ট করতে গেলেও দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে, তাই আমরা এই প্রিমিয়াম বা পেইড ওয়েবসাইট গুলো ব্যবহার করব না, আমরা ব্যবহার করব অনলাইন পিডিএফ কনভার্টার নামে একটা ওয়েবসাইট আছে, এই যে এই ওয়েবসাইট, এটা মূলত আমরা ব্যবহার করবো, এই যে এটা। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এর মধ্যে গেলাম। এটার কিছু বিশেষ উপকারিতা আছে। সেটা কিরকম? যে এখানে আপনি ম্যাক্সিমাম 150 MB পর্যন্ত একটা ফাইল আপলোড করতে পারবেন, এটা অনেক। এবং একাধিক ফাইল মিলাও 200 MBর মতো আপনি আপলোড করতে পারবেন। আর একসাথে আপনি 30টা ফাইল আপলোড করতে পারবেন, যেখানে এই পেইড অ্যাপগুলোর মধ্যে বা পেইড যে প্রিমিয়াম সাইটগুলো আছে, সেখানে আপনি 10টার বেশি ফাইল আপলোড করতে পারবেন না। তো এখানে আপনি একাধিক ফাইল আপলোড করে, অর্থাৎ 30টা 30টা করে আপলোড করে অনেক দ্রুত কাজ শেষ করতে পারবেন। এবং এখানে ফাইল কনভার্সনের জন্য শুধু একটা, একাধিক না, বরং একাধিক রকম, যেমন এই এক্সেল ফাইল এবং পিডিএফ ফাইল, দুই ধরনের ফাইলই আপনি একসাথে ওপেন করতে পারবেন। এই যে দেখেন, দেখছেন? এবং একসাথেই এগুলোকে কোনো একটা ইসে ফাইলে কনভার্ট করতে পারবেন। তো আমি একটা ক্লোজ করে দিচ্ছি, তো আমাদের পিডিএফটা আছে। এবার আমরা এখান থেকে এই যে এটাকে কিসে কনভার্ট করব, এই যে কনভার্ট, এই যে অপশনটা আছে দেখেন, এই যে হচ্ছে কনভার্ট টু, এই যে পিডিএফ, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এখানে আছে কি, পিডিএফ প্রথমে, পিডিএফ, পিডিএফ এ কনভার্ট করার অপশন আছে, তারপর আছে ওয়ার্ডে কনভার্ট করার অপশন, এক্সেলে কনভার্ট করার অপশন। এবং আমরা যখনই কনভার্ট করব, খেয়াল করবেন এখানে যেন আমরা এই 2007 থেকে 24,
এই অপশনটা ক্লিক করি, তাহলে হবে কি লেটেস্ট মডেলগুলোতে কনভার্ট হবে। তাহলে আমরা বর্তমানে যে সফটওয়্যার ব্যবহার করছি এই সফটওয়্যার গুলোতে আমরা কাজ করতে পারবো এই কনভার্ট করে নিয়ে। আর যদি পুরাতন ভার্সনের জন্য কনভার্ট করি তাহলে 2003 অর ওল্ডার ভার্সন বা এই যে এই ধরনের ভার্সন আমরা কনভার্ট করতে পারি। তো আমি এখানে এক্সেল 2007 থেকে 24, পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট 2007 থেকে 24, জেপিজি হলে জেপিজি, পিএনজি হলে পিএনজি, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখন নিব হচ্ছে এক্সেলে, যেহেতু কনভার্ট করব এক্সেল 2007 থেকে 24-এ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার হচ্ছে এখানে আমি কি নাম দিয়ে সিলেক্ট করতে চাই সেটা এখানে নাম দিব স্যাম্পল, আর এখানে এটা কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দিলে এটা একটু সময় নিবে, সময় নিয়ে এটা অটোমেটিক ডাউনলোডে চলে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এবার আমি একটু এটা ওপেন করি। আচ্ছা, এনেবল এডিটিং, এবার একটু দেখেন। দেখেন তো এক্সেলে যে কনভার্ট হয়েছে, এই কনভার্সন আর আমাদের যে মূল পিডিএফটা, এই দুটো এক কিনা একটু দেখবেন। হ্যাঁ, দেখেন তো দুটো একইভাবে কনভার্ট হয়েছে কিনা। সেম সেম না? রোল, মনিরা, সজীব, দেখছেন? জাস্ট এইটা দেখা যাচ্ছে আহ এই হয়ে গেছে, এটা আপনি এই যে প্লেসে নিয়ে আসতে পারেন, এটা কোনো ব্যাপার না। এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা ভাই, ফাইল কনভার্সন আপনাকে একাধিক ফাইলকে একসঙ্গে কনভার্ট করে দিতে হেল্প করবে, দ্যাটস ইট। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন ক্লাস দেখে। এবার আমরা নেক্সট প্রজেক্টে চলে যাই, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নেক্সট প্রজেক্ট হচ্ছে ফাইল প্রফেশনাল টাইপিং। প্রফেশনাল টাইপিংটা কি? এই টাইপিং আসলে আজকালকার যুগে সবাই পারে, এটা আহামরি জটিল কঠিন কোনো জিনিসই না। টাইপিং হচ্ছে আমাদের হ্যান্ড রিটেন ডকুমেন্ট। ঠিক আছে, হ্যান্ড রিটেন ডকুমেন্ট বলতে এরকম, হ্যান্ড রিটেন ডকুমেন্ট, এই যে এরকম ধরনের ডকুমেন্ট অনেক আসে, যেগুলো আসলে এআই দিয়ে ডিটেক্ট করা যায় না বর্তমান সময়। হ্যাঁ, তো এগুলো লিখে দিতে হয় অনেক সময় ক্লায়েন্টদের, অনেকে একাধিক ডকুমেন্ট দেয়, তো এগুলো লিখে দিতে হয়। তো এগুলো আহামরি জটিল কঠিন কাজ না, এগুলো আপনারা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো জায়গা থেকেই লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারলেন? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা ছিল। আর প্রফেশনাল টাইপিং সম্পর্কে জাস্ট একটু আইডিয়া দেওয়া, আর যদি কারো টাইপিং প্র্যাকটিসের প্রয়োজন হয়, যেটা বর্তমান সময়ে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেক্ষেত্রে আপনি এখানে টাইপিং ক্লাব, এই টাইপিং ক্লাব নামে অ্যাপ আছে, এই টাইপিং ক্লাব অ্যাপের মধ্যে, সরি, ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপনি কিন্তু টাইপিং শিখতে পারেন। টাইপিং ক্লাবের মধ্যে গেলে আপনারা লেভেল পাবেন, অনেকগুলো লেভেল পাবেন, যেখান থেকে আপনারা খুব অনায়াসেই টাইপিং শিখতে পারবেন যারা কম্পিউটারে টাইপিং শিখতে চাচ্ছেন। আর এখানে আপনাদের কোনো গাইডলাইনের প্রয়োজন হবে না, সব এই ওয়েবসাইটের ভিতর থেকে আপনারা পাবেন। এই যে এখানে টাইপিং কোর্স আছে, প্রায় 701টা লিসন আছে, এই লিসন গুলো কমপ্লিট করতে পারলে কিন্তু আপনারা একদম প্রফেশনাল মানে টাইপিং জেনে যাবেন। ঠিক আছে, একটু ব্যাকে চলে আসি। এটা মনে হয় এই যে এখান থেকে শুরু হয় টাইপিং ক্লাব, এই যেখানে গেট স্টার্ট, এই হচ্ছে লিসন, এখান থেকে যদি আমরা শুরু করি তাইলে পরে দেখা যাচ্ছে আমরা টাইপিং করতে পারবো খুব সহজেই অনায়াসেই। যদি কারোর কম্পিউটার থাকে আর টাইপিং এ পটু হতে চান, কারণ এটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়, সে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা পর্যায়ে হাসিল করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে এখানে আপনারা অনেক অনেকগুলো লেভেল পাবেন টাইপিং শেখার জন্য। ঠিক আছে, এই লেভেলগুলো আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, যাই হোক, তো আমি আর এটা দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি আজকের ক্লাসের যে মূল আলোচনা এখানেই এন্ড করছি, এটা আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।